সাধু বাবা, আপনি আমাদের রামপুরে এসেছেন, এ আমাদের পরম সৌভাগ্য। আপনার সেবা করার অনুমতি দিয়ে আমাদের পুণ্য লাভের সুযোগ করে দিন প্রভু। বেশ, তো আজকের রাতটা আমি এখানেই থাকব। বড় ক্লান্ত আমি। আমার খাবার আর বিশ্রামের ব্যবস্থা করো। তাড়াতাড়ি যাও, সাধু বাবার খাবার ও বিশ্রামের ব্যবস্থা করো। আমরা অনেক পুণ্যবান, তাই এমন সুযোগ পেয়েছি। দেখো যেন কোনো ত্রুটি না হয়। এই এক্ষুনি যাচ্ছি। সাধু বাবা, আমার প্রণাম নেবেন। অল্প সময়ের মধ্যেই সব ব্যবস্থা করেছি প্রভু। কল্যাণ হোক। বাহ, জমিদারের বউয়ের গায়ে দেখছি অনেক গয়না রয়েছে। সামনে যে সিন্দুক রাখা রয়েছে, ওটাতেও নিশ্চয়ই আরো অনেক গয়না আর টাকা আছে। আজ রাতেই জমিদারের সমস্ত সিন্দুক লুট করে পালাবো আমি। রামপুরের জমিদারকে ঠকিয়ে অনেক টাকা পয়সা হাতিয়েছি। সব আমার এই পুঁটলিতে আছে। কিন্তু যেরকম বাজ পড়ছে আর ঝড় শুরু হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হবে। আমাকে আরো জোরে হাঁটতে হবে। তাড়াতাড়ি গোপালপুরে পৌঁছে কারো বাড়িতে আশ্রয় না নিলে টাকা পয়সা গয়নাগাটি সব ভিজে যাবে। ওই তো একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করে দেখি। এই যে বাবা, গোপালপুর আর কত দূর? প্রণাম নেবেন সাধু বাবা, আপনি গোপালপুর যাবেন? এই তো প্রায় এসেই গেছেন। ওই ডান হাতের পথটা ধরে আর কয়েক পা হাঁটলেই আপনি গোপালপুর পৌঁছে যাবেন। তাড়াতাড়ি পা চালান বাবা, খুব জোরে ঝড় আসছে। আচ্ছা, তোমার মঙ্গল হোক। এই তো গোপালপুর ঢুকে গেছি। এই বাড়িটা বেশ বড় দেখছি, নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তির বাড়ি। এখানেই আশ্রয় চাই। সুযোগ বুঝে টাকা পয়সা হাতানোর চেষ্টা করতে পারবো। কে আছো? দরজা খোলো, আমাকে একটু আশ্রয় দাও। মা, ও মা, দেখো দরজায় কিসের আওয়াজ হচ্ছে। কেউ ডাকছে মনে হচ্ছে। খোকন, তুই এখানে চুপ করে বস, আমি দেখছি কে এলো। বলছি মা, এই ঝড় জলের মধ্যে বাইরে একটু বিপদে পড়েছি। যদি একটু আশ্রয় দাও, ভগবান তোমার মঙ্গল করবে। আসুন সাধু বাবা, আসুন। আপনাকে আশ্রয় দেব না তা কি হয়? আপনার সেবা করতে পারবো, এ তো আমার পরম সৌভাগ্য। তোমার কল্যাণ হোক। সাধু বাবা, আপনি এখানে বসুন, কিছু খাবার আর জল আনছি। আপনি নিশ্চয়ই ক্লান্ত। হ্যাঁ, খাবার থাকলে দাও মা। অনেকটা পথ হেঁটে এসেছি, তাই খিদে তৃষ্ণায় শরীরটা বেশ ক্লান্ত লাগছে। আমি তোমার অতিথি, আমাকে সেবা করলে তোমার মঙ্গল হবে। আনছি বাবা, এক্ষুনি আনছি। আজ সত্যিই আমার অনেক বড় সৌভাগ্য আপনি এসেছেন। আর আজই আমার ছেলের জন্মদিন। আপনি ওকে আশীর্বাদ করুন বাবা, ও যেন ভালো মানুষ হয়। খোকন, এদিকে আয়, সাধু বাবাকে প্রণাম কর। কল্যাণ হোক, দীর্ঘজীবী হও। আহ, চমৎকার রান্না করেছো মা। আর কিছু দেব বাবা? হ্যাঁ দাও, পোলাও আর একটু বেশি করে এনো। আর পায়েসও বেশ ভালো হয়েছে, ওটাও এনো। এই আনছি বাবা। মা, ও মা, আমাকে একটু পায়েস দাও না। আর নেই সোনা, অতিথি এসেছেন, তাকে আগে সন্তুষ্ট করতে হবে খোকন। পরে তোকে বানিয়ে দেব, মন খারাপ করে না, কেমন? বাবা, ঝড় জলের মধ্যে আজকে রাতটা আপনি এখানেই থেকে যান। আপনার কোনো অসুবিধা হবে না। কাল সকালে নিশ্চয়ই ঝড় কমবে, তখন যেতে পারবেন। আচ্ছা বেশ, তুমি যখন অত করে বলছো, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি বাবা, আমাকে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব।
পথ খরচের জন্য আমার কিছু অর্থ দরকার। আপনি চিন্তা করবেন না বাবা, আমার স্বামীর কিছু জমানো টাকা আছে, আপনাকে প্রণামী হিসেবে দিলে আমার পুণ্য হবে। বাবা, এতে আপনার পথ খরচ হয়ে যাবে। আমার স্বামী আজ প্রায় 2 বছর আমাদের ছেড়ে চলে গেছেন। এই বাড়িটা উনি করে গিয়েছিলেন, তাই এখানে নিশ্চিন্তে থাকতে পারি। আর ওই ব্যাগে আমার স্বামী যা রেখে গেছেন সবই আছে। আমার আর আমার ছেলের কোনো রকমে চলে যায় বাবা। চিন্তা করো না, সবই তার ইচ্ছা। তবে জেনে রেখো, ভগবান নিশ্চয়ই তোমাদের ভালো করবেন। কৃপা করুন বাবা। শুভমস্ত। ওনার ওই ব্যাগে মনে হয় অনেক টাকা আছে। সব নিশ্চয়ই ওনার স্বামীর রোজগারের টাকা। ওই ব্যাগটা হাতিয়ে এখান থেকে চম্পট দিতে হবে, কিন্তু এখন না। বাইরে ঝড় বৃষ্টি কমেনি। ভোর রাতে উঠে বরং সরে যাব। মনে হচ্ছে বৃষ্টি কমেছে, ঝড়টাও আর নেই। মা ছেলে দুজনেই ঘুমোচ্ছে। এটাই মোক্ষম সময়। এক্ষুনি আমাকে টাকায় ভরা ব্যাগ নিয়ে পালাতে হবে। আস্তে আস্তে নিয়ে যাব, যাতে টের না পায়। এই তো পেয়েছি। মহিলাটার মাথায় বুদ্ধি বলতে কিছুই নেই, নয়তো এরকম বাইরের ঘরে টাকার ব্যাগ কেউ রাখে। যাকগে, আমার কাজ শেষ। এইবার আমার থলেটা নিয়ে নি। ওমা, ওই দেখো বাজ পড়ছে, আমার খুব ভয় করছে মা। ভয় নেই সোনা, এই তো আমি এখানেই আছি, তুই ঘুমো। ওরে বাবা, ওরা জেগে রয়েছে মনে হচ্ছে। তাড়াতাড়ি পালাতে হবে। উফ, এতটা দৌড়ে একেবারে হাঁপিয়ে গেছি, কিন্তু লাভ হয়েছে বেশ। কাল রাতে খাওয়াটাও তো দারুণ হয়েছে। তার সাথে ওপরই লাভ, বিধবার স্বামীর জমানো সব টাকা। তাছাড়া আমার এতদিনের লোক ঠকানো সম্পত্তি তো আছেই এই পুটুলিতে। মনে হচ্ছে বাকি জীবনটা আরামেই কেটে যাবে, কিন্তু খুব জল তেষ্টা পেয়েছে। ওই তো সামনে একটা নদী দেখছি, কিন্তু এইখানে এসব রেখে জল খেতে যেতেও তো মন চাইছে না। আর বিধবার জমানো টাকাগুলো দেখার জন্য তো আর তর সইছে না। এখানে আশেপাশে কেউ নেই দেখছি। আগে ব্যাগটা খুলে দেখি কত টাকা ওর ভেতরে আছে। এ কি, ব্যাগে দেখছি টাকা পয়সা তেমন কিছু নেই। এ সবই তো মনে হচ্ছে ওই বিধবার স্বামীর পুরনো জিনিস। ওহ, এইগুলো তাহলে ওনার স্বামী রেখে গেছে। ইস, কি বোকাটাই না আমাকে বানিয়েছে। যাকগে, কি আর হবে, আমার নিজের পুটলিটা তো আছে, ওগুলোই দেখে মনটা একটু শান্ত করি। হায় হায়, এসব কি? আমার সব টাকা গয়না কোথায় গেল? এসব কি করে এলো? ও, এবার বুঝেছি। অন্ধকারে তাড়াহুড়ো করতে গিয়ে নিশ্চয়ই আমি আমার থলেটা রেখে ওই বিধবার থলে নিয়ে চলে এসেছি। থলে দুটো যে একই রকম দেখতে ছিল। হে ভগবান, এবার কি হবে? আমার এতদিনের রোজগার, হায় হায়, কেন আমি বিধবার স্বামীর টাকায় লোভ করতে গেছিলাম? আমি একেবারে যে নিঃস্ব হয়ে গেলাম। আরে এই দেখো, এখানে একটা পাগল কেমন সাধু সেজেছে। পাগলা সাধু আবার টাকা চায়, গয়নাও চায়, শখ কত। হায় রে আমার টাকা, হায় রে আমার সব গয়না। অমর এক গ্রামে ছোট্ট চায়ের দোকান চালাতো। অমরের একটা ছোট্ট ছেলে ছিল। ওদের দুজনের জন্য চায়ের দোকান থেকে উপার্জিত টাকা যথেষ্ট ছিল। কিছুদিন আগেই অমরের বউয়ের মৃত্যু হয়। তারপর থেকেই তাদের ছেলের পটলের দায়িত্ব অমরের ওপর চলে আসে। বাবা ছেলে শান্তিতেই জীবনযাপন করছিল। পটল ক্লাস 9-এ পড়ত, আর সে পড়াশুনোয় খুব ভালো ছিল। আর এভাবেই তাদের জীবন কাটছিল। একদিন অমরের চায়ের দোকানের সামনে আরও একটা চায়ের দোকান খোলে। পাশের গ্রাম থেকে অরুণ নামে একটা লোক ওই গ্রামে আসে, আর সেই ওই নতুন চায়ের দোকানটি খোলে। অমর ভালো মনের মানুষ ছিল, তাই তার চায়ের দোকানের সামনে আরও একটা চায়ের দোকান খোলাতে
সে কোনো প্রতিবাদ জানায়নি। অমর তার দোকানের গ্রাহকের সাথে খুব ভালো ব্যবহার করত। একদিন অমরের দোকানের সামনে গ্রামের একটা লোক আসে আর সে বলে, অমরদা, এক কাপ চা দেবেন? হ্যাঁ, দিচ্ছি। বলছি দাদা, ওই যে আপনার দোকানের সামনে যেই নতুন দোকান খুলেছে, ওই লোককে তো আগে কখনো দেখিনি। তুমি কি ওই লোককে চেনো? না দাদা, আমিও ওনাকে চিনি না। আমিও ওনাকে প্রথমবার এখানেই দেখেছি। মনে হয় পাশের কোনো গ্রাম থেকে এসেছে। এরপর ওই লোক বলে, কিন্তু দাদা, ওই লোক তো তোমার দোকানের সামনেই চায়ের দোকান খুলেছে। এবার তো তোমার দোকানেরই চা কম বিক্রি হবে। দেখো দাদা, ভগবানের কৃপায় আমার দোকান অনেক পুরনো, আর অনেক লোক আমাকে চেনেও। আমার দোকান তো ভালোই চলছে। তাছাড়া যার ভাগ্যে যা আছে সেটা আর কেউ বদলাতে পারবে না। আমার ভাগ্যে যতটা কাজ আর টাকা হবে তা তো আমি পেয়েই যাব। এই জন্য চিন্তা কিসের? অমর এভাবেই খুশি থাকত আর কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করত না। কিছুদিন যাবার পর অরুণের দোকানে কাস্টমার আসা শুরু হয়ে যায়। অরুণ খুব চালাক ছিল। তার দোকানে যে প্রথম চা খেতে আসতো তাকেই সে প্রথম চা ফ্রিতে খাওয়াতো। শুনছেন দাদারা, আমার দোকানে যে প্রথম চা খেতে আসবে তাকে আমি ফ্রিতে চা খাওয়াবো। আর যদি আপনাদের চা খেতে ভালো লাগে তাহলে আপনারা আমার দোকানে আবার আসবেন। কাস্টমারদের তার দোকানে আনার জন্য সে ভিন্ন ভিন্ন পদ্ধতি লাগাতো। সে তার দোকানে শহর থেকে আনা নতুন নতুন খাবার রেখে দিত, যাতে গ্রামের লোকেরা আকৃষ্ট হয়ে তার দোকানে আসতো। অরুণের দোকানের চায়ের স্বাদ লোকেদের একটু আলাদাই লাগতো, আর লোকেদের অরুণের দোকানে বারবার আসতে ভালো লাগতো। অরুণের বিক্রি দেখতে দেখতে অনেক বেড়ে যায়, আর অমরের দোকানের কাস্টমার কমতে থাকে। আরে ভাই, এই অরুণের দোকানের চায়ের অসাধারণ স্বাদ কোনো চায়ের সাথে তুলনাই হয় না। মনে হয় রোজ অরুণের দোকানে চা খাই। হ্যাঁ দাদা, একদম ঠিক কইছেন। ওনার দোকানের চা যতক্ষণ না খাওয়া যায় ততক্ষণ মন মানে না। গ্রামের সব লোকেরাই অরুণের দোকানের চা খুব পছন্দ করতেছে। তাই দেখো না, ওর দোকানে দিন দিন খদ্দের বেড়েই চলেছে। অরুণের দোকানে যেই লোকই একবার চা খেত তারপর থেকে সে অরুণের দোকানেরই চা খেত, কারণ ওনার দোকানের চায়ের স্বাদ লোকেদের খুব ভালো লাগতো। দেখতে দেখতে অমরের দোকানের বিক্রি কমতে থাকে। এখন অমরের খুব চিন্তা শুরু হয়, যদি এভাবেই চলতে থাকে তাহলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। সংসার চালানোর টাকা আর ছেলের পড়াশোনার টাকা আসবে কোথা থেকে? অমর অনেক চিন্তায় পড়ে যায়। একদিন সে ঘরে মনমরা হয়ে বসেছিল। এমন সময় তার ছেলে পটল ওখানে এসে বলে, কি হয়েছে বাবা, তুমি এত মনমরা হয়ে বসে রয়েছো কেন? কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো। না বাবা, কোনো সমস্যা হয়নি, তুই চিন্তা করিস না। কিন্তু কিছুদিন পর গ্রামের একটা লোকের কাছ থেকে পটল সব জানতে পারে যে তার বাবার দোকানের সামনে আরও একটা নতুন চায়ের দোকান খুলেছে, যার কারণে ওদের দোকানের বিক্রি অনেক কমে গেছে। এখন পটল বুঝে যায় যে তার বাবা কেন চিন্তা করছিল। পটল অনেক বুদ্ধিমান ছেলে ছিল। এই ব্যাপারটা নিয়ে পটল অনেক ভাবে। বাবা তো কত বছর ধরে চা বানাচ্ছেন, আর ওনার বানানো চা খেতে তো সবাই পছন্দ করত, আর বাবার দোকানও তো ভালোই চলছিল। তাহলে কি আছে ওই নতুন দোকানে যে সবাই ওই দোকানে চা খাওয়া পছন্দ করছে? তখন পটল ঠিক করে তার বাবার এই সমস্যার সমাধান বের করেই ছাড়বে। অরুণের চায়ের দোকানে অনেক ভিড় ছিল। পটল ওখানে এসে তাদের দেখতে থাকে আর ভাবে, সবাই তো অনেক মজা করে চা খাচ্ছে দেখছি। এই দোকানের চায়ে এমন কি আছে যে লোকেরা এত মজা পাচ্ছে ওই দোকানে চা খেয়ে? না, বিষয়টা আমার জানতে হবে। পটল লুকিয়ে অরুণের চা বানানো দেখে। পটল দেখে সে চায়ের সবকিছুই ছিল যেগুলো দিয়ে অন্য দোকানেও চা বানায়, কিন্তু অরুণ সবার শেষে একটা সবুজ ডিব্বা নিয়ে তার থেকে একটু পাউডার চায়ে মিলিয়ে দেয়, আর আবার সেই ডিব্বাটা লুকিয়ে রাখে। এগুলো দেখে পটলের একটু সন্দেহ হয়। পটল মনে মনে ভাবে, সব কৌটোগুলো ওপরে রাখা, খালি ওই সবুজ রঙের একটা কৌটো নিচে রাখা কেন? কিছু তো একটা গড়বড় আছে। পটল ওখান থেকে বাড়ি চলে আসে আর ওই ঘটনার ব্যাপারে অনেক ভাবে। পটলের স্কুলের মাস্টার স্বপন স্যার খুব ভালো ছিল, আর সে পটলকে খুব ভালোবাসত। পটল মাস্টার মশাইয়ের সাহায্য নেবে ভাবে, আর সে মাস্টারকে সব কথা খুলে বলে।
সব ঘটনা শুনে স্বপন স্যার পটলকে বলে, পটল, তুমি আমাকে যা বললে এতে সন্দেহজনক তো কিছু আছেই, কিন্তু কিছু প্রমাণ ছাড়া যে আমরা ওই লোকের কিচ্ছু করতে পারবো না। তুমি একটা কাজ করো, তোমার মোবাইল নিয়ে ওই লোক যখন চা বানায় সেই চা বানানোর একটা ভিডিও বানাও। যদি আমাদের কাছে প্রমাণ থাকে তাহলে আমরা ওই লোককে ধরতে পারবো। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। আমি কালকেই লুকিয়ে লুকিয়ে ওই লোকের ভিডিও বানিয়ে নিয়ে আসব। পরের দিন পটল পুরো ব্যবস্থার সাথে অরুণের দোকানের পেছনে যায় আর ওইখানে সে লুকিয়ে দাঁড়িয়ে পড়ে। এত ভিড় থাকে অরুণ বুঝতেই পারে না যে তাকে কেউ লুকিয়ে দেখছে। সে রোজকার মতো চা বানাতে ব্যস্ত ছিল, আর আজও সে সেই সবুজ কৌটো বের করে চায়ের সেই পাউডার মিলিয়ে দেয় আর কৌটো লুকিয়ে ওখানে রেখে দেয়। এইসব ঘটনার ভিডিও পটল বানিয়ে নেয়। তারপর সে মাস্টারের কাছে যায়। স্যার, আমি ভিডিও বানিয়ে নিয়েছি, দেখুন এটায় ওই লোকটা লুকিয়ে কি যেন একটা বার করছে। স্বপন স্যার এই ভিডিওটি দেখে বলে, হ্যাঁ পটল, তুমি ঠিক বলেছ, কিছু না কিছু তো গড়বড় আছেই। যেইভাবে ওই কৌটো নিচে লুকিয়ে রেখেছে, কিন্তু পটল, ওটা যে খারাপ পাউডারই তা তো আমরা জানি না। যতক্ষণ না আমরা জানতে পারছি ওটা কিসের পাউডার, ততক্ষণ আমরা ওই লোককে কিচ্ছু করতে পারবো না। দেখে তো বোঝা যাচ্ছে না ওটা কিসের পাউডার। আমাদের প্রমাণ লাগবে, তার জন্য আমাদের ওই পাউডার কিছুটা লাগবে। যদি তুমি একটু পাউডার ওই লোকের কৌটো থেকে নিয়ে আসতে পারো তাহলে আমরা পরীক্ষা করে জানতে পারবো ওই পাউডার কিসের। আর যদি খারাপ কিছু হয় তাহলে আমরা পুলিশ নিয়ে ওই লোকের দোকানে যাব আর সব পর্দা ফাঁস করব। পটল সব কথা বুঝতে পারে আর স্যারকে বলে, ঠিক আছে স্যার, যেরকম আপনি বলবেন আমি ওই রকমই করব। আর এই কাজটা অনেক সাবধানে আর বুদ্ধি দিয়ে করতে হবে, আর ওনাকে ধরার জন্য আমি সব কিছু করব। পরের দিনই পটল ছদ্মবেশে অরুণের দোকানের সামনে এসে দাঁড়ায়, কিন্তু দোকানে অনেক ভিড় থাকার কারণে পটল অনেকক্ষণই অপেক্ষা করে। আর যখনই অরুণ গ্রাহকের কাছে টাকা নিতে ব্যস্ত থাকে তখনই পটল ওই দোকানের ভেতরে ঢুকে কৌটো থেকে একটু পাউডার ও রুমালে ঢেলে নেয় আর ব্যাগে রেখে নেয়। অরুণ এসব কিছুই বুঝতে পারে না। পটলের কাজ হয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে তার স্যারের কাছে আসে আর সেই পাউডারটা তার স্যারকে দিয়ে দেয়। পাউডারের পরীক্ষা হওয়ার পর জানা যায় যে ওটার একটা নেশার পাউডার। এবার কি? এবার সমস্ত সাক্ষী অরুণের বিপক্ষে ছিল। পরের দিন পটল আর তার স্বপন স্যার দুটো পুলিশ নিয়ে অরুণের দোকানের সামনে আসে। অরুণ হঠাৎ পুলিশ দেখে ওখানে ঘাবড়ে যায় আর ওনাদের বলে, আরে স্যার, আসুন আসুন, এখানে বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। আরে না, আমি চা খাবো না, আমি তোমার দোকানে তল্লাশি করতে এসেছি। আমার দোকানে তল্লাশি? কিন্তু কেন? এই গরিব চাওয়ালার দোকানে এমন কি আছে যে আপনি তার তল্লাশি নিতে চাইছেন? তুমি এখান থেকে সরো, এক্ষুনি সব জানতে পারবে। পুলিশ ওই জায়গাতেই সবকিছুর তল্লাশি নিতে থাকে আর যেরকম ভিডিওতে রেকর্ডিং হয়েছিল সেইখানেই ওই সবুজ কৌটোটা পাওয়া যায়। আরে এ কি? এটা দেখে তো মনে হচ্ছে কোনো নেশার পাউডার। দোকানে কেন রেখেছো এটা? চায়ের দোকানে এটা কিসের প্রয়োজন? না না স্যার, এটা কিছু না, এটা কিছু না। হ্যাঁ হ্যাঁ, এটা কিছু কিছু লোকেদের আবার চিনি চা পছন্দ হয় না, তাদের জন্যই এটা রেখেছি। পুলিশ বুঝতে পারে যে অরুণ মিথ্যা কথা বলছে। আরে এই পাউডার পরীক্ষা করে দেখার জন্য ল্যাবে পাঠাবো। সত্যি মিথ্যার কথা খুব তাড়াতাড়ি জানতে পারবে। পুলিশ অরুণকে গ্রেফতার করে তার দোকানে তালা লাগিয়ে তাকে নিয়ে যায় এবং এই পাউডারটা ল্যাবে পরীক্ষা করতে দেওয়া হয়। পরে জানা যায় যে ওটা নেশার পাউডার। এটা খেলে ধীরে ধীরে লোকেরা নেশাগ্রস্ত হয়ে ওঠে। পুলিশ স্বপনকে আর পটলকে বলে, এই নেশার পাউডার অরুণ শহর থেকে কিনে আনতো আর সেগুলো চায়ে মিলিয়ে কাস্টমারদেরকে খাওয়াতো, যাতে কাস্টমারদের চায়ের নেশা ধরে যায়। প্রথম তো এর ক্ষতি বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে শরীরে এর ক্ষতি বাড়তে থাকে। অরুণ ওর চায়ের দোকানের বিক্রি বাড়ানোর জন্য লোকেদের ক্ষতি করেছে। অরুণের তো এখন জেল হবে। পুলিশ স্বপন আর পটলকে ধন্যবাদ জানায় আর বলে, তোমরা তো অনেক সাহস আর বুদ্ধি দিয়ে কাজ করেছো।
যার জন্য গ্রামবাসীদের জীবন বেঁচে গেছে। যদি সময় থাকতে এটাকে না থামাতে, গ্রামবাসীদের এটার অভ্যেস হয়ে যেত। স্বপন স্যার পটলকে শাবাশি দেয় আর বলে, তুই অনেক সাহস আর বুদ্ধির পরিচয় দিয়েছিস, আর গ্রামবাসীদের এই বড় ক্ষতি হওয়ার থেকে বাঁচিয়েছিস। এখন অমরের দোকান আবারও চলতে শুরু করে, আর পটলও অনেক খুশি হয়ে যায় যে ওর বাবার এত বড় সমস্যা দূর হয়ে গেছে।